রাজস্থানে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, কিন্তু গণতন্ত্রের জিত হয়েছে। মধ্যপ্রদেশে একটা মানুষ মারা যায়নি, রাজস্থানে একটা মানুষ মারা যায়নি, ছত্তিশগড়ে একটা মানুষ মারা যায়নি। আর পশ্চিমবাংলায় বিগত পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মঞ্চে দাঁড়িয়ে বাইরে থেকে কিছু লোককে এনে বলছেন যে ভারতবর্ষের গণতন্ত্র রাখবেন। আর ভারতবর্ষের গণতন্ত্র রাখতে গিয়ে আমরা চেষ্টা করেছিলাম, আমরা অখিলেশকে দেখাতে চেষ্টা করেছিলাম যে বাংলার গণতন্ত্রটা কোথায় আছে। আমরা মায়াবতীর লোকেদের দেখাবার চেষ্টা করেছিলাম ভারতবর্ষের গণতন্ত্রটা কোথায়, পশ্চিমবাংলার গণতন্ত্রটা কোথায় আছে। যাদের নিয়ে নাটক হলো, একটা সার্কাস হলো, জানেন তো সার্কাস দেখেছেন তো? বাড়িতে যখন সার্কাস চলে আর সার্কাসে যখন লোক ভিড় কম হয়, দেখবেন সকালবেলা মাইক নিয়ে সার্কাস পার্টি বেরোয়। সার্কাস পার্টি বলুন, আজকে বলে আজকে চলুন 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 সবাই সার্কাস দেখতে চলুন, আজকে আমরা সাদা বাঘ দেখাবো। এইটা তো সেই হলো একটা সার্কাস। পশ্চিমবাংলা থেকে 12টা দল এলো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। সেই 12টা দল কিন্তু একবারও বলল না যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি ভাবছেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। যে দলটা আজকে এই মঞ্চে থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, পারলে মমতা ব্যানার্জিকে জানান যে পশ্চিমবাংলার বাইরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে লড়াই করে জিততে পারে। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি বাংলার বাইরে যে কোনো একটা রাজ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি আপনি আপনার জামানত রাখতে পারেন, তাহলে আমরা আপনাকে বলবো আপনাকে প্রধানমন্ত্রী করা হোক। একটা রাজ্য থেকেও জামানত করতে পারবেন না, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, একবার যাচ্ছেন টিআরএসের কাছে, একবার যাচ্ছেন চন্দ্রবাবু নাইডুর কাছে, একবার যাচ্ছেন লালু প্রসাদ যাদবের কাছে, একবার যাচ্ছেন ডিএমকে স্ট্যালিনের কাছে। এদিকে স্ট্যালিন বলছে আমাদের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী, এদিকে তেজস্বী যাদব রাহুলের ছেলে, লালুর ছেলে, সে বলছে আমাদের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী। আর আপনি নিজে নিজে বলছেন আপনার কিছু, ভাই ওই বাসটা ভেঙে যাবে, ভাই ওই বাসটা ভেঙে যাবে, যে বাসটায় তোমরা রয়েছে ওই বাসটা ভেঙে যাবে স্বাভাবিকভাবে। আর তুমি তোমার কিছু মোসাহেব তাবেদারকে দিয়ে বাংলায় ঘুরে বেড়াচ্ছ আর বলছো মমতা ভারতের প্রধানমন্ত্রী হবে। কোথা থেকে হবে? অঙ্ক কোথায়? 543 লোকসভায় প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে। তোমার দলে, আমি এই দলে, আমি এখন তো পাপের প্রায়শ্চিত্ত করছি, মমতার হয়ে দল করেছিলাম, এখন সারা বাংলা ঘুরে পাপের প্রায়শ্চিত্ত করছি, সারা বাংলা জুড়ে বলে বেড়াচ্ছি মমতার অপকীর্তির কথা। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা বলুন, আপনার ধরুন দেখতে দেখতে 2001 থেকে 2018 হলো, এই 2018-এ আপনি 42টার বেশি আসনে প্রার্থী দিতে পারবেন না। তাহলে যদি 1 থেকে 18 20 বছরে লাগে 42-এ পৌঁছতে, তাহলে 5 20 100 বছরে লাগবে 90টা আসনে প্রার্থী হতে। আর আপনি 200টা কেন 250 আসনে প্রার্থী দিতে, আপনি কেন আপনার পরিবারের কেউ থাকবে না যে আপনি 100টা আসনে প্রার্থী দিচ্ছেন, আর আপনি বলছেন বাংলার ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হবে। আজকে পার্টিটা তো উঠে গেছে, পার্টিটা তো নেই, পার্টিটা তো নেই। আজকে তৃণমূল কংগ্রেসটা নেই। দেখেছেন মঞ্চে, দেখেছেন মঞ্চে মমতা ব্যানার্জি ছাড়া সে তার নিজের ছায়াকেও ভয় করে, সেজন্য মঞ্চে দেখেছেন একটা লোকও নেই যে মঞ্চে ধরে কথা বলবে, কারণ তাদের সাহসই নেই। বাংলার মন্ত্রীদের অবস্থা, বাংলার বিধায়কদের অবস্থা, কচ্ছপ দেখেছেন? কচ্ছপকে উল্টে দিলে যা হয়, বাংলার মন্ত্রী আর বিধায়কদের অবস্থা তাই, সব উল্টে দেয়া কচ্ছপ।
যখন এসে মমতা সোজা করবে তখন তারা দু চারটে কথাবার্তা বলবে, তার আগে কথাবার্তা বলার নেই। বাংলায় সমস্ত জায়গাটায় আমি একটা প্রশ্ন তুলেছিলাম, আজও সেই প্রশ্নের জবাব হয়নি। আমি বলেছিলাম বাংলায় বিশ্ব বাংলা, দেখবেন ব দিয়ে একটা বিশ্ব বাংলা বলে বড় লোগো লাগানো হয়েছিল। হ্যাঁ, প্রায় 1 বছর বাদে জায়গাটায় আমি একটা প্রশ্ন তুলেছিলাম, আলো দেখছেন, আজও সেই প্রশ্নের জবাব হয়নি। একটু রোদের তেজটা কম, কিন্তু সূর্যের আলোকে হাত দিয়ে যেমন কেউ ঢেকে রাখতে পারে না, তেমনি সূর্যের আলোর সাথে সাথে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কেউ ঢেকে রাখতে পারে না। রেশনের দোকান, ডিজিটাল কার্ডের মাধ্যমে রেশন তেলের ঘোটালা চলছে। কেন্দ্রীয় সরকার বিপিএলদের জন্য 600 গ্রাম করে কেরোসিন দেওয়ার কথা বলেছে। অধিকাংশ দোকান 150 থেকে 200 গ্রাম তেল দেয়, আর বাকিটা চুরি করে নিয়ে নেয়, কারণ পাড়ার দাদাদের সাথে তাদের বলা বজা কওয়া আছে। একদিকে মোদিজি উন্নয়নের পর উন্নয়ন কাজ করছেন এবং সেগুলো মমতা নিজের নামে চালাচ্ছে, হতে দিচ্ছে না। উদাহরণ ধরুন আয়ুষ্মান ভারত, এটা অসাধারণ প্রকল্প, সারা পৃথিবীতে এমন হয়নি আগে, হতে দিচ্ছে না মমতা, ডাক পিয়নদের ধরে পেটাচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ চলছে। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে 5 বছরে যত রাস্তা হয়েছে, মোদি সরকার ইউপিএ 10 বছরে তত সরকার রাস্তা হয়নি, যা 4 বছরে মোদিজি করেছেন। কিন্তু পশ্চিমবাংলায় দেখুন সব জায়গায় যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই নামটাও মমতা পাল্টে দিচ্ছে। আপনাদের আশেপাশে খোঁজ নিলে দেখবেন যে এই গ্রামেই যদি খোঁজ নাই, দেখবেন অনেক দরিদ্র মানুষ আছেন যাদের বাড়িতে পশ্চিম ভারতবর্ষের সরকার গ্যাস দিয়েছে, আর সেই মায়েদের কাঠের উনুন জেলে রান্না করতে হয় না। আজকে ভারতবর্ষকে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন
আমি এক পয়সার কোনো ধার পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে নিইনি, যা 70 বছরের ইতিহাসে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রেকর্ড। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাপানের দিকে তাকিয়ে বলছেন, রাশিয়ার দিকে তাকিয়ে বলছেন, তোমাদের টাকা পাওনা আছে, টাকা ফেরত দেবো, কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ফেরত দেবো। একথা বলার ক্ষমতা নরেন্দ্র মোদী ছাড়া আর কারণ নেই। দেখুন, মালদা জেলায় বহু সংখ্যালঘু মানুষ বাস করেন। আজকে সেই সংখ্যালঘু মানুষেরাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। পরিসংখ্যান দিয়ে বলিন, কংগ্রেসের আমল, বামফ্রন্টের আমল, মমতার আমল, কত সংখ্যক মানুষকে আপনারা ব্যাংক থেকে লোন দিতেন? আর 4 বছরে মোদিজি আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে পোর্শনের মানুষকে এই লোন দিচ্ছেন তাই চাইছেন। তাই আজকে এই সভায় অমিতজি বলবেন, রাহুল বলবে, চাই প্রকৃত পরিবর্তন, চাই মানুষের দৈনন্দিন জীবনে প্রকৃত গণতন্ত্র, সঠিক উন্নয়ন, প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আজকে বাংলায় দাঁড়িয়ে 1,96,000 কোটিটাকে বানিয়ে দিয়েছেন 3,95,000 কোটি টাকা। এই লোন কার? এ তো আপনার লোন নয়, এটা আমার আপনার লোন। এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। আজকে প্রাইমারি স্কুলে ভর্তি হবেন, প্রাইমারি স্কুলে এখানে আমি একটা অনশন প্রত্যাহার করিয়ে গিয়েছিলাম। তাদের চাকরি নেই, তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হচ্ছে, একটা চাকরি হচ্ছে না বিনা পয়সায়। কোনো জায়গায় টেটের নামে যা দুর্নীতি চলছে, আমি আপনাদের বলছি, যদি এর সঠিক তদন্ত হয় তাহলে ভারত পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী সহ অনেকের কোমরে দড়ি পড়বে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা একটু অস্বস্তিতে বোধ করেন, কারণ বাংলায় আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা, রোজভ্যালি, এমপিএস, প্রয়াগ প্রভৃতি চিটফান্ড সংস্থার তদন্ত হচ্ছে। মমতা দেবী চিৎকার করে বলছেন নীরব মোদীর টাকা, মমতা দেবী চিৎকার করেন বলছেন বিজয় মালিয়ার টাকা। আরে এই টাকাটা তো সাধারণ মানুষের নয় রে বাবা। কিন্তু সারদা, রোজভ্যালি, এমপিএস, প্রয়াগ, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ আজকে তঞ্চকতা হয়েছে, তার শিকার হয়েছে, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করলেই মমতা দেবী বলছেন আমি বাংলায় সিবিআইকে তদন্ত করতে দেবো না। কেন এত ভয় কিসে? এত ভয় কিসে? একটা টাইমে আপনি তো কথায় কথায় বলতেন, বিকারি বাসওয়ানে বলেছিলেন, নন্দীগ্রামে বলেছিলেন, সিঙ্গুরে বলেছিলেন সিবিআই তদন্ত চাই। তাহলে আজকে এখন সিবিআই এত ভয় কেন? সিবিআই কিন্তু ভারতীয় জনতা পার্টি একবারও পশ্চিম বাংলায় পাঠায়নি। এই সিবিআই যা এখানে কাজ করছে তা সুপ্রিম কোর্টের নির্দেশে করছে এবং কংগ্রেসের সরকারের আমলে করছে। তাই আপনাদের সবাইকে বলি, আমি একটা স্লোগান দিই, আপনারা আমার সাথে একটু বলুন। আমি বলছি এবার বাংলা, আপনারা বলুন চলো বদলাই। আমি বলছি এবার বাংলা, আপনারা বলুন চলো বদলাই। এবার বাংলা, আর একটু জোর দিয়ে বলুন, এবার বাংলা, এবার বাংলা। ভারত মাতার জয় হোক। কারণ আমি আর সময় নিলে রাহুল বলবে, তারপরেই এসে যাবেন ওনারা, আমি আর সময় নিচ্ছি না। আবার আসবো, আপনাদের সাথে কথা হবে। এবং এটা বলে যাচ্ছি, আপনারা শুনে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন যে এবারে আপনারা লিখে রাখুন যে আপনারা লিখে রাখুন মমতা দেবী বলছেন 42টায় 42টা পাবেন। আপনি লিখে রাখুন, যদি 20 ছাড়াতে পারেন, যদি 20 ছাড়াতে পারেন, রাজনীতি করা থেকে দূরে চলে যাও। 20টার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে না। আমি আপনাদের বলছি,
আমি মমতা দেবীর সাথে তৃণমূল কংগ্রেসের থেকে রাজনীতি করেছি। রাজনৈতিক পরীক্ষাটা আমি খুব কম দিইনি এবং রাজনীতিটাও আমি খুব কম বুঝি না। কেউ কেউ শঙ্খ বাজাচ্ছেন, বাজান না একটু জোরে, একটা শঙ্খ বাজান তো, একটা শঙ্খনাদ হোক না, একটা শঙ্খনাদ হোক না, একটা শঙ্খনাদের মাধ্যমে আমাদের বার্তাটা পৌঁছন। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আপনারা জেনে রাখুন, পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আপনারা জেনে রাখুন, আমি জোর গলায় বলে যাচ্ছি যে আমি 2008 দেখেছি, আমি 2009 দেখেছি, আমি 2011 দেখেছি। বাংলার মানুষের চেহারার মধ্যে, বাংলার মানুষের চেহারার মধ্যে, বাংলার মানুষের কথাবার্তার মাধ্যমে যে আওয়াজ উঠছে, সেই আওয়াজ হচ্ছে বাংলায় পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আজকে বাংলায় এই আওয়াজ চলছে। বাংলায় তৃণমূল কংগ্রেস, পিসি ভাইপোর দল, এটা তো এখন কোম্পানি। পিসি ম্যানেজিং ডিরেক্টর আর ভাইপো হচ্ছে ডাইরেক্টর। পিসি ভাইপোর দল, সেই পিসি ভাইপোর দল মার্গায় আপনার একটা সবার আগে, এই কয়েকদিন আগে একটা সার্কাস করে কাগজে কাগজে বললো, কি বললো, যে 25 লাখ লোক হয়েছে। আমি পরের দিন সাংবাদিক সম্মেলন করে মাঠের হিসেব ধরে কত স্কোয়ার ফুট মাঠ, প্রত্যেকটা স্কোয়ার ফুটে কত লোক বসতে পারে তার হিসেব দিয়ে দেখালাম যে কোনো অবস্থাতেই ব্রিগেডে সেদিনকে 2.5 লক্ষ লোকের বেশি লোক হয়নি। আমি বলছি তৃণমূলের যদি কেউ থাকেন তারা দেখে যান, মালদা একটা জায়গা, একটা ছোট্ট জায়গায় আমরা একটা ছোট মিনি ব্রিগেড আজ করলাম। এইটা মিনি ব্রিগেড, এইটা মিনি ব্রিগেড। এই দেখুন আপনাদের ছবি দেখাচ্ছি, এই হচ্ছে ব্রিগেডের ছবি। আমি করিনি, তুলিনি ছবিটা, ছবিটা টেলিগ্রাফ তুলেছে, দেখলে বুঝতে পারবেন ব্রিগেডে কি লোক হয়েছে। আজকে আপনাদের কাছে দাঁড়িয়ে বলি আমরা একটা মিনি ব্রিগেড করে যাচ্ছি। এই মিনি ব্রিগেডে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি যে এইরকম ব্রিগেড আমরা সারা বাংলা জুড়ে করব। এই মিনি ব্রিগেড আজকে মালদার মাটি থেকে এই মিনি ব্রিগেড শুরু হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের জওহরলাল নেহরু রোড এর লম্বা কত? এটা হচ্ছে 1.2 কিলোমিটার। আউটরাম রোড এর লম্বা কত? 700 মিটার। সিআর এভিনিউ কত? 800 মিটার। কুয়েন্সওয়ে 700 মিটার। টোটাল স্কোয়ার মিটার হচ্ছে 77,000 স্কোয়ার মিটার। এই ব্রিগেডে অ্যাপ্রক্সিমেটলি 2,67,940 বেশি লোক ধরতে পারে না। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, যদি মমতা দেবী পারেন, আমি মিথ্যে বলছি এই বলে আমার বিরুদ্ধে মামলা করুন। ওনার ভাইপোর তো মামলা করার খুব শখ, সব সময় মামলা করেন, তো উনি মামলা করুন যে মুকুল রায় মিথ্যে কথা বলছে। উনি মামলা করুন আমার বিরুদ্ধে যে মুকুল রায় মিথ্যে কথা বলছে। আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি যে 2.5 লাখ লোককে 25 লাখ বলে চালানোটা অন্যায়, অযৌক্তিক। তাই আপনাদের বলছি, আসন্ন নির্বাচন এগিয়ে এসছে। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতির নির্বাচনে, জেলা পরিষদের নির্বাচনে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারত, পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে যদি নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ ফলাফল, অর্থাৎ যদি কাউন্টিংটা ঠিক করতে দিত, যদি পুলিশ সুপারদের এবং পুলিশকে না নামাতো, তাহলে আজকে পশ্চিম বাংলায় অন্তত 5টা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির হাতে থাকত। আমরা সিপিএম দেখেছি, ভোট হয়ে গেছে, ভোটের পর কিন্তু আর জেতা প্রার্থীদের তুলে নিয়ে যায়নি, কারোর বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা লাগিয়ে নেয়নি। জেলা পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে আজকে আমাদের জেলা পরিষদের জেতা প্রার্থীদের, পঞ্চায়েত সমিতিদের প্রার্থীদের আমাদের অন্য রাজ্যে রাখতে হচ্ছে। আপনারা ভাবুন, অন্য রাজ্যে কি হচ্ছে? অন্য রাজ্যে আমাদের
ক্যাম্পে আমাদের যে বোনেরা জিতেছে তারা সন্তান প্রসব করছে, এই মাঠেই আছে। এরকম ধরনের অনেক মহিলা এই মাঠেই আছে। আপনারা জানেন আমাদের পাশের জেলা, এই একটু পাশের জেলা দারভিট, এই দারভিটে দুটো ছেলে স্কুল পড়ুয়া ছেলে, তাদের দাবি ছিল কি, আমার চাই হচ্ছে বাংলার শিক্ষক। আপনি পাঠালেন কি উর্দুর শিক্ষক। তাদের বিরুদ্ধে পুরো স্কুলের ছেলেরা যখন রাস্তায় নেমে আন্দোলন করলেন, সেই আন্দোলনে গুলি চালিয়ে নির্মমভাবে আমাদের রাজেশ এবং তাপসকে হত্যা করা হলো। আজও সেই দেহ তারা তুলতে দেয়নি, তারা মাটির তলায় পুঁতে রেখেছে। তাদের বাবা মারা কালকেও আমার সাথে দেখা করেছে, বলছে আমরা টাকা চাই না, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা চাইছি শুধুমাত্র ন্যায় বিচার। আজও তারা মাঠে আছে, আজও তারা ন্যায় বিচারের জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আর সভা বড় করে লাভ নেই, আমার ধারণা আর কিছুক্ষণের মধ্যেই উনি এসে যাবেন। তাই অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম। আপনাদের কাছে অনুরোধ করছি, দেখুন বাঁশগুলো যদি পড়ে যায় তাহলে সভাটাই কিন্তু আর শেষ করা যাবে না। আর বাঁদিকে যে মানুষেরা আছেন, আপনাদের একটু বুঝতে হবে, এটা আপনাদের জেলার সভা, আপনাদের ইজ্জতের প্রশ্ন। আপনারা বাঁদিক থেকে একটু সরে যদি মাঠের ডান দিকটা চলে আসেন। আমি জানি আমরাও ছোটোবেলায় যখন থাকতাম রাস্তার ওপর দাঁড়িয়ে সভা দেখার আলাদা আনন্দ আছে, আমেজ আছে, কিন্তু জেলার প্রেস্টিজের কথা ভেবে আপনারাও যদি একটু ডান দিকে চলে আসেন তাহলে আজকে আপনাদের সভাটা তো নিশ্চিত সফল। 2 লক্ষের ওপর মানুষ এসছেন, আরও মানুষ আমাদের জেলা রাজ্যের যিনি সর্বভারতীয় সভাপতি দেখবেন যে মালদার কত মানুষ এসছেন। একটু দয়া করে বিনতি করছি, দয়া করে বিনতি করছি, বাদিকের মানুষেরা একটু কষ্ট করে যদি ডান দিকে চলে আসেন। এই কথা বলে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এই গণতন্ত্র বাঁচাও যাত্রায় আর একটা কথা অ্যাসিওর করে যাচ্ছি, আপনারা তৃণমূলের লোকেদের বলবেন অনেক মস্তানি দেখেছি, অনেক কাপ্তানি দেখেছি, লোকসভা নির্বাচনে প্রত্যেকটা মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে, এই দায়িত্ব নিয়ে আজ আপনাদের এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, বিজেপি। জয় হিন্দ, নমস্কার। আমাদের প্রিয় নেতা মুকুলদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, যারা এই মাইকের বাসের পাশে দাঁড়িয়ে আছেন তারা দেখবেন বাসটা যাতে না পড়ে যায়। বাস পড়ে গেলে কিন্তু সভা পরিচালনা করতে আমাদের বহুত অসুবিধা হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাতে এখনো দুলছে একটু দেখুন, ওই যে ওই মাইকটা, ও পাশের মাইকটা সোজা করে রাখুন, সোজা করে রাখুন মাইকটা। এটা মালদা, আমাদের মালদা শহরের সম্মানের প্রশ্ন। মাননীয় সভাপতি দিল্লি থেকে এসছেন আমাদের সাথে, আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির কথা উনি বলবেন, তাতে আমাদের সম্মান রাখার দায়িত্ব আমাদের। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা ওইখানে এসছেন গাড়ি কিন্তু আসতে অসুবিধা হবে, তাই রাস্তাটা ফাঁকা করে দিয়ে এই দিকে আসুন। এবার আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ রাখবো। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য হতে গেলে পরে মিস কল দিয়ে মেম্বার হতে হয়। আপনারা যারা এখানে এসছেন তারা যখন বাড়ি ফিরে যাবেন, প্রত্যেকে যারা মেম্বার হননি তাদের কাছে বিশেষ অনুরোধ, মোবাইলটা বার করে, মোবাইলে ওইখানেও লেখা আছে, ওইখানেও লেখা আছে দেখুন 1802661001 এই নাম্বারে মিস কল দিয়ে মেম্বার হবেন, এটা বিশেষ অনুরোধ।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের প্রিয় নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশের ভূতপূর্ব সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সবার চেনা আমাদের প্রিয় রাহুল সিনহা। আমি রাহুল দাকে তার বক্তব্য জানানোর জন্য বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টির মালদা জেলার সভাপতি, লড়াকু নেতা সঞ্জিত মিশ্র, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, প্রাক্তন মন্ত্রী মুকুল রায়, ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট রাজ্য নেতা ভাই শ্রমিক ভট্টাচার্য, আপনাদেরই উত্তরবঙ্গে কর্মরত ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ভাই রাজু ব্যানার্জি, এই উত্তরবঙ্গের জেলাগুলির কোঅর্ডিনেটর রথিন বোস, সহকারী কোঅর্ডিনেটর দীপেন প্রামাণিক, আপনাদেরই উত্তরবঙ্গের দুই বিধায়ক, এক আপনাদের এখানকার মালদার বিধায়ক স্বাধীনদা এবং জলপাইগুড়ির মাদারিহাটের বিধায়ক এবং রাজ্য সম্পাদক মনোজ তিগ্গা, উপস্থিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা সভাপতিগণ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত এই মালদা জেলার ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথীবৃন্দ, এলাকার নাগরিকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দিদির চামচা হলেও পুলিশ কর্মচারী বন্ধুগণ, সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করছিল যে রাহুল বাবু প্রথম সভাটা উত্তরবঙ্গে করছেন কেন? আমি বললাম, এখানে মালদার শেষ প্রান্ত, ফারাক্কা থেকে গঙ্গা শুরু, তাই তৃণমূলকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বঙ্গোপসাগরে পাঠানোর কাজ মালদা থেকে আমরা করতে এখানে এসছি। অমিত শাহজি আয়া, তৃণমূল গয়া। সেই কারণে অমিত শাহজি যাতে আসতে না পারে কত রকম চেষ্টা, যাত্রা হতে দেব না, মিটিং করতে দেব না, হেলিকপ্টার নামতে দেব না, এত সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে 102 জ্বর নিয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমার কেন্দ্রীয় সভাপতি এখানে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাতে আসছে। আর আমাদের দুই নেতার ভয়ে, মোদিজি অমিত শাহর ভয়ে সারা দেশ থেকে লোক এখানে আনা হলো, বড় বড় নেতাদের আনা হলো। নিজের সামর্থ্য নেই একার ডাকে ব্রিগেড করবার, সেই কারণে সারা দেশ থেকে নেতা ধার করে আনা হলো ব্রিগেড করে দেখানোর জন্য। বাংলার মানুষ বলছে এক পেতনিতেই আমাদের দফা রফা, আবার সারা দেশ থেকে ভূত পেতনি এসে এখানে জুটছে, কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। যাদের ব্রিগেডে ডেকেছেন তাদের একটা ভোটও নেই পশ্চিম বাংলায়,
লড়াই সরাসরি বিজেপি বনাম তৃণমূলের। আর যেখানে পদ্ম ফুল এসে গেছে, ওই ছোট ছোট ঘাস ফুলের কি দরকার? বাংলার জনতা বলতে শুরু করেছে, মেরা আঙ্গনে মে ঘাস ফুল কা ক্যা কাম হ্যায়। বিদায় করুন ঘাস ফুলকে। আজ মালদার শহরের মাটি থেকে, শাহপুরের মাটি থেকে সারা বাংলার মানুষের কাছে আমরা এই আওয়াজ দিতে চাই, এই কুশাসনের সমাপ্ত হোক। আজকে 3টে রাজ্যে আর 5টা রাজ্যে নির্বাচন হলো, একজন লোক মারা গিয়েছে, একজন লোকও মারা যায়নি। কিন্তু পশ্চিম বাংলা এক পঞ্চায়েত নির্বাচন, স্থানীয় নির্বাচন, 150 লোক মারা গিয়েছে, 150 লোক মারা গিয়েছে। লজ্জায় মমতার মাথা নিচু করে দেওয়া উচিত ছিল। আবার বড় বড় কথা বলছে। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। কিন্তু এখানে তো আমরা দেখছি খুনির মায়ের বড় গলা। ভুল হয়ে গেছে, মা তো নয়, খুনির দিদির বড় গলা। আজ পশ্চিম বাংলায় চারিদিকে হাহাকার, খুন আর অগ্নি সংযোগ, একটার পর একটা মা বোনের উপর অত্যাচার। মা বোন ধর্ষিত হচ্ছে। তাপস পাল বলছে, তৃণমূলের বিরুদ্ধে কথা বললে ছেলে পাঠিয়ে বাড়ি বাড়ি রেপ করে দেব। আর দিদি ভাই তাপস পালের পিঠ চাপড়াচ্ছে, বলছে দুষ্টু ছেলেদের কথা। মা বোনের চরম সম্মানহানি। মমতা ব্যানার্জির কাছে দুষ্টু ছেলের কথা, সেই কারণে দিদি ভাই দুষ্টুমি করে দিয়েছে। বলছে বাংলার মা বোনেরা, এখন থেকে যদি আপনি ধর্ষিত হন চিন্তা করবেন না, আমি মমতা আপনাদের পাশে আছি, আমার সরকার আপনার পাশে আছে। অতএব এখন থেকে যদি ধর্ষিত আপনি হন, আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করছি 20,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। খানিকক্ষণ বাদেই বলছে 10,000 টাকা। আমরা বললাম, আরে বাবা, ভুল করে 20,000 বলে ফেলেছিল, এখন কমিয়ে 10 করে দিয়েছে। তৃণমূলের ভাইরা বলছে, না না দিদি ভুল বলেনি, মুখ ফসকে বেরোয়নি। আমরা বললাম, তার মানে কি দাঁড়ালো? তৃণমূলের ভাইয়েরা বলছে 20ও আছে, আবার 10ও আছে। আমরা বললাম, দুরকম ব্যবস্থা কেন? তৃণমূলের ভাইয়েরা বলছে, ফুল হলে 20, হাফ হলে 10। এই যদি একজন মহিলা তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন, যিনি বাংলার মা বোনের চরম সম্মানের মূল্য 10,000 টাকা, 20,000 টাকা ঠিক করে, ধিক্কার জানাই, ওই মহিলা ধিক্কারের যোগ্য। কি করে বোঝাবো? আমরা পুরুষ এক মহিলাকে কি করে বোঝাবো? কোটি কোটি টাকা খরচা করলেও মা বোনের হারানো সম্মানকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু আজ একদল দস্যু তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়, যার জন্য সেই দস্যুদের উদণ্ড পানা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হচ্ছে। নানা রকম পাঠা আছে। এক রাম পাঠা গিয়েছে মা কালীর বাড়িতে। মা কালীর বাড়ি থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে বলছে,
মার কাছে বললাম 42, মা বলল 42। চিন্তা করুন, ভগবানকে পর্যন্ত রাজনৈতিক ময়দানে টেনে মা কালীকে ছোট করছে। আজ এই মঞ্চ থেকে বলছি, এ মাই তোদের সর্বনাশ করবে, একটাও জীবিত থাকবে না। তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এটা পরিষ্কার বলতে চায়। অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে? এখনো মায়ের কথা মনে পড়েছে? এতদিন তো মা বাবা কাউকে মনে পড়েনি। এতদিন মঞ্চে দাঁড়ালে একটাই দেবতা, সে হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 17 বার আল্লাহর নাম মিটিংয়ে না বললে মিটিং সার্থক হয় না। ডানে তাকাও, বোরখা পরা মমতা। ডান দিক বাঁ দিকে তাকাও, ছবি ঝুলছে হিজাব পরা মমতা। সোজা তাকাও, দেখো আকাশের দিকে হাত তুলে নামাজ পড়া মমতা। কোথায় গেল? হিজাব কোথায়? বোরখা কোথায়? নামাজ পড়া গেল কোথায়? ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডের মিটিংয়ে একবার আল্লাহ নাম শুনেছেন? বিজেপির ভয়ে আল্লাহ নাম বন্ধ হয়ে গেছে, আর আল্লাহ আল্লাহ করছে না। এখন কি করছে? আল্লাহকে ছেড়ে দিয়ে এখনো মাতার নাম জপ করছে। দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা, সন্তোষী মাতা, কলিযুগের নতুন মাতা বিষ্ণু মাতা। আজ মাতার নাম জপ করতে হচ্ছে। বিজেপির কার্যকর্তারা একটু জয় শ্রীরাম বললে আনন্দ পায়। দিদি ভাই রাখ, জয় শ্রীরাম চলবে না, তাই রাম নবমীর মিছিল বেরোবে না। বাংলার মানুষ বলল, তুমি কি জমিদার না বাংলার জমাদার? তোমার কথা শুনতে হবে। কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে প্রমাণ করে দিল, আমরা রামের পক্ষে, আমরা শূর্পণখার পক্ষে নই। জয় শ্রীরাম ধ্বনি চলল। আজ মঙ্গলবার, আজ মঙ্গলবার বজরংবলীর দিন। মমতা বলল, মমতা ব্যানার্জি বলল, হনুমান জয়ন্তী পালন করা যাবে না। হনুমান জয়ন্তীর মিছিল বেরোলো, লাঠি চার্জ করলো পুলিশ মমতা ব্যানার্জির আদেশে। আর এবার এবার দিদির ভাইরা সব খোল করতাল নিয়ে নেমে পড়েছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে তো দিদির ভাইদের মুখে জয় শ্রীরাম করিয়ে ছেড়েছি। আজ এখানে ভরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি, কিছুদিনের মধ্যে মমতার মুখেও জয় শ্রীরাম করিয়ে ছাড়ব। যেই জয় শ্রীরাম হয়ে যাবে, তারপরে এবার আমাদের পালা কাঁধে তুলে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। কি চলছে পশ্চিম বাংলায়? মালদার মুসলমানদের, সারা বাংলার মুসলমান ভাইদের আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, মমতাকে খুব প্রিয় মনে হয়। মমতা মুসলমানের লোক, মমতা মমতার লোক, আরো কারো লোক নয়।
সেই কারণে মুসলমান ভাইরা আজ চিনুন, হিজাব ছাড়া যে চলতো না, বোরখা ছাড়া বলতো না, নামাজ ছাড়া কোনো উপাস্য কিছু ছিল না, আল্লাহর নাম ছাড়া কারো নাম মুখে আনতো না। আজকে যেই ঠেলায় পড়েছে, আল্লাহকে ফেলে দিয়েছে, আর আল্লাহর নাম নেই। তাই মুসলমান ভাই, যে বেকায়দায় পড়ে আল্লাহকে ফেলে দিতে পারে, সে আপনাকে ফেলতে কতক্ষণ। তাই চিনুন মমতাকে, তাই ছাড়ুন মমতাকে। আসুন বিজেপির সাথে, যে নরেন্দ্র মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ, যে নরেন্দ্র মোদী বলছে 125 কোটি মানুষ আমাদের মানুষ। তাই আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, এই অশুভ শক্তির পশ্চিম বাংলায় বিদায় বিসর্জন দরকার। এখানে দেব দেবীকে অপমান করে সুদীপ ব্যানার্জি জেলখানায় আছে ভুবনেশ্বরে, মমতা গেলেন দেখা করতে সুদীপের সাথে। ভাবলো কে আর দেখবে, এটা তো বাংলা নয়, উড়িষ্যা। ভোরবেলা চলে যাব, জগন্নাথ দেবের পায়ে মাথা ঠেকিয়ে দেব, দুর্গা পূজার বিসর্জন বন্ধ করে মহরম চালিয়ে যে পাপ করেছি, জগন্নাথ দেবের পায়ে ক্ষমা চাইব, পাপ থেকে উদ্ধার পাব। ভোরবেলা দিদি চললেন পুরীর জগন্নাথ মন্দিরে। প্রথম সিঁড়িতে পা রাখবেন, ওপরে দাঁড়িয়ে আছে পান্ডা, হাত জোড় করে বলছেন ম্যাডাম এটা হিন্দু মন্দির, মুসলমানের প্রবেশ নিষেধ। চিৎকার শুরু হয়ে গেল, বিজেপি ষড়যন্ত্র। বিজেপি কি করলো? বোরখা পরলেন আপনি, নামাজ পড়লেন আপনি, হিজাব পড়লেন আপনি, দোষ পড়ল বিজেপির। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, হে মালদার মানুষ, বাংলার মানুষ, আপনাদের বলতে চাই, যদি পশ্চিম বাংলাকে আবার পাকিস্তান করতে চান, বাংলাদেশ করতে চান, মমতার সঙ্গে থাকুন। আর যারা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে চান, তারা বিজেপির সাথে আসুন। এই মমতা পশ্চিম বাংলাকে পাকিস্তান করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদের পরিষ্কার বলছি, আমার কথা আজ যাদের ভালো লাগছে না, কান খুলে শুনে রাখুন। যদি আমার কথার উপর ভরসা না রাখেন, বিজেপির ওপর বিশ্বাস না রাখেন, আগামী দিন আপনার মনে পড়বে আমার কথা, বিজেপির কথা। যেদিন আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে স্ত্রী পুত্র কন্যার হাত ধরে রাস্তার ফুটপাতে লগর খানায় যখন খিচুড়ির জন্য থালা বাড়াবেন, তখন মনে পড়বে বিজেপি বলেছিল, রাহুল সিনহা বলেছিল। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, মমতা আপনাদের লগর খানার খিচুড়ি লাইনে দাঁড় করাতে চায়। আমরা আপনাদের নাগরিক হিসাবে রাখতে চাই। মুর্শিদাবাদ, মালদা শহর সারা মুসলমান ভাই, তাদের আমি পরিষ্কার করে বলতে চাই, অন্তর থেকে এই মিটিংয়ে দাঁড়িয়ে বলতে চাই, আমরা মুসলমানের বিরুদ্ধে নই। আমরা হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান প্রভেদ করি না। ধর্ম গৌণ বিষয়। আপনার প্রথম পরিচয় হচ্ছে আমি ভারতবাসী, হিন্দু কার মুসলমান। যে ভারত মাতার সন্তান বলে নিজেকে গর্ব অনুভব করে, সেই সন্তানকে আমরা বুকে লাগিয়ে বাঁচতে চাই। কিন্তু আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করবে, ভারতবর্ষের মাটিতে পাকিস্তান আর ভারতের খেলা হলে
পাকিস্তান জয়লাভ করলে একদল মুসলিম লোক, সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান আমার ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের জয় পতাকা ফাটায়, মিষ্টি বিতরণ করে। ওই পাকিস্তানিদের পরিষ্কার বলতে চাই, পেছনে লাথি মেরে দেশ থেকে বিদায় করে দেব। কারণ ভারত ভারতীয় নাগরিকদের ভারতবর্ষ, বেঈমানের ভারতবর্ষ নয়, পাকিস্তান এজেন্টদের ভারতবর্ষ নয়। ভারতবর্ষে থাকবো আর এখানে স্লোগান তুলবো, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, কোটি কোটি 100 কোটিদের ভারতবর্ষে একটা চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল না। চেয়ারম্যান আনতে হবে ধার করে চীন থেকে। এই জাতীয় যারা চীনপন্থী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বেরিয়ে যান ভারত থেকে। চীনের দালালদের স্থান ভারতে চলবে না। এক দল তো এক সময় চিৎকার করত, বলতে পারি বাপের নাম, বলবো না মোরা ভিয়েতনাম। বাপের নাম ভুলবে, ভিয়েতনামের নাম ভুলবে না। যাও ভিয়েতনামে। ভারত বিদেশি দালালদের রাষ্ট্র নয়। তাই আমি পরিষ্কার আপনাদের বলতে চাই, এই ভারতবর্ষে ভারত মাতার সুখ দুঃখে যাদের মন কাঁদবে, যারা ভারত মাতার সুখে সুখী হবে, ভারত মাতার দুঃখে দুঃখী হবে, ভারত মাতার প্রয়োজনে তার রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হবে, সেই ভারতীয় নাগরিক হবে আমাদের ভাই, সেই আমাদের প্রকৃত ভাই। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আজকে নরেন্দ্র মোদী যে স্বচ্ছ ভারতের আওয়াজ দিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি, তিনি এখানে অমিত শাহজি এসে গেছে। সেখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি, তিনি স্বচ্ছ বাংলার আওয়াজ তুলেছেন। তাই উত্তরবঙ্গ থেকে এদেরকে তাড়াবার জন্য, বাংলা ছাড়া করবার জন্য কাজ শুরু করুন। এই কথা বলে আমাদের কেন্দ্রীয় সভাপতি তিনি মঞ্চে এসে পৌঁছচ্ছেন, তাকে আপনারা জোরদার স্বাগত করুন। যে স্বাগতর কারণে সারা পশ্চিম বাংলার মানুষ এবং নবান্ন থেকে মমতার গদি কেঁপে যায়। আওয়াজ তুলুন, সম্মানীয় অমিত শাহজি স্বাগতম, অমিত শাহজি স্বাগতম, অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম প্রিয় নেতা অমিত শাহজি স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগত, স্বাগত, অমিত শাহজি স্বাগতম। জোরে বলেন, অমিত শাহজি স্বাগতম। স্বাগতম, আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম। আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম। স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম। স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম। জোরে বলেন, অমিত শাহজি স্বাগতম। স্বাগতম, স্বাগতম, অমিত শাহজি স্বাগতম। স্বাগতম, স্বাগতম, অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম বিজেপি রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অমিত শাহজি স্বাগতম, অমিত শাহজি স্বাগতম, রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি স্বাগতম,
अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 राष्ट्रीय सभापति अमित शाह जी स्वागतम 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 राष्ट्रीय सभापति अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की राष्ट्रीय सभापति अमित शाह जी स्वागतम दिलीप दास स्वागतम दिलीप दास स्वागतम कैलाश विजय वर्गीय जी स्वागतम कैलाश विजय वर्गीय जी स्वागतम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की আমাদের মাননীয় কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয়, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, নানা बोलिए भारत माता की, भारत माता की। ये लाखों की संख्या में उपस्थित सब कार्यकर्ताओं को दोनों हाथ जोड़ के प्रणाम करता हूं, अभिनंदन करता हूं। माननीय राष्ट्रीय अध्यक्ष जी पिछले 8 दिनों से स्वाइन फ्लू से पीड़ित थे। आज भी सुबह उन्हें 102 बुखार था। मैंने कहा कि आप रुक जाइए, बोले नहीं, बंगाल में जाऊंगा और बंगाल की फतह ये मेरा संकल्प है, इसलिए 102 तो क्या 105 बुखार होगा तो भी आऊंगा मैं। हम सारी औपचारिकताएं खत्म कर रहे हैं, कोई स्वागत नहीं, आपकी ओर से स्वागत होगा। अपने स्थान पर खड़े होकर दोनों हाथ ऊपर करके तालियां बजाकर अभिनंदन करें अध्यक्ष जी का। दोनों हाथ ऊपर करके तालियां बजाएं। भारत माता की, भारत माता की। तालियां बजाते रहिए, तालियां बजाते रहिए। वंदे 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 वंदे। बहुत बहुत धन्यवाद आप सबको। हम स्वागत की इस परंपरा को भी छोड़ रहे हैं और मैं सीधे प्रदेश अध्यक्ष ओजस्वी वक्ता दिलीप भाई को बुला रहा हूं। दिलीप भाई आए, जरा तालियां बजाकर आप स्वागत करें। दिलीप भाई आए और अपनी स्वागत भाषण दें। भारत माता की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद। বন্ধুগণ, আমাদের মনের মধ্যে অনেক আবেগ থাকে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির সবচেয়ে বড় নেতা আজকে আমাদের সামনে উপস্থিত।
আমরা তাকে স্বাগত করতে পারছি না আমাদের মতো করে, তিনি অসুস্থ বলে ডাক্তার বাধা দিয়েছেন। সেই জন্য আমাদের অন্তরের ভালোবাসা দিয়ে আমরা তাকে স্বাগত করছি। আজ তার ভাষণ শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন, পরিচয় হয়েছে। আমাদের মাননীয় সভাপতির সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় কৈলাসজি আমাদের বাড়ির লোক, সবসময় থাকেন। মাননীয় অরবিন্দজি আছেন, কেন্দ্রে আরও দুইজন নেতা মাননীয় রাহুল দা, মাননীয় মুকুল দা, যারা সব সময় আমাদের সঙ্গে থেকে লড়াই করছেন। এছাড়া প্রদেশের দুজন বিধায়ক মনোজ দা এবং স্বাধীন দা আছেন। আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা শ্রমিক দা আছেন এখানে, এই ইউনিয়নের কনভেনার রথিন দা, আমাদের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি, এছাড়াও আমাদের জেলার সভাপতি সঞ্জিত দা, উত্তরবঙ্গের সমস্ত জেলার সভাপতিরা, এই জেলার কনভেনার উত্তরবঙ্গে আমাদের দীপেন দা এসছেন, এবং সমস্ত মঞ্চাধীশদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিশাল সংখ্যায় মালদা এবং আশপাশের যে নাগরিকরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যাপক সংখ্যায় আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন এখানে, সেই সকাল থেকে এসে হাঁটতে হাঁটতে এসে সভা ভর্তি করেছেন, তাদেরকে আমি বিনম্র ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ ভাষণ দিতে আসিনি, কেবল একটু ভূমিকা। আপনারা জানেন সেই গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করার জন্য আমরা লড়াই করছি 2 মাস ধরে। এখানকার রাজ্য সরকার এবং টিএমসি পার্টি আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে গণতন্ত্র বাঁচাও যাত্রাকে আটকাবার চেষ্টা করেছে। কোর্ট কাচারি সব হয়েছে, যাত্রা বেরোয়নি, কিন্তু গণতন্ত্র বাঁচাও সভা করতে আমাদের কেউ আটকাতে পারেনি। তার আজকে প্রথম উদ্বোধনী সভা আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন সেই 3টি যাত্রা বা 4টি যাত্রা যেখানে শুরু হবে উনি নিজে গিয়ে তার উদ্বোধন করবেন। যখন আজকে সেই সভা শুরু হয়েছে, উনি দিল্লি থেকে 9:30টায় বেরিয়েছেন, তখন তার শরীরে 102 জ্বর ছিল। এই অবস্থায় কোনো নেতা বাড়ি থেকে বেরোয় না, কিন্তু পশ্চিম বাংলার প্রতি তার বিশেষ দৃষ্টি এবং ভালোবাসা, আপনাদের যে আবেগ সেটাকে তিনি উপেক্ষা করতে পারেননি। ডাক্তাররা শত বারণ করা সত্ত্বেও তিনি ওখান থেকে বিশেষ বিমানে এসছেন বাগডোগরা, তারপরে হেলিকপ্টারে এখানে পৌঁছেছেন। অনেক রেস্ট্রিকশন আছে, কারো গায়ে স্পর্শ করা চলবে না ডাক্তাররা বলেছেন, তাই তাকে আমরা মালা পরাতে পারিনি। কিন্তু তিনি এত কঠিন পরিস্থিতির মধ্যে কেবল বাংলার কার্যকর্তারা, আপনারা যে লক্ষ লক্ষ সংখ্যা কার্যকর্তা সারা বাংলায় লড়াই করছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই হিংসার বিরুদ্ধে, তাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের কাছে উনি আছেন এটা বোঝাবার জন্য সেই সুদূর দিল্লি থেকে অসুস্থ শরীরে এসছেন। সেজন্য সারা পশ্চিম বাংলার মানুষের তরফ থেকে আমি মাননীয় অমিত শাহকে নমস্কার জানাচ্ছি এবং আমাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, পশ্চিম বাংলায় আমরা 65 বছর ধরে রাজনীতি করে চলেছি। স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলাকে বারবার উপেক্ষা করা হয়েছে, কংগ্রেস হোক, সিপিএম হোক, টিএমসি হোক। বাংলার মানুষ বলেন যে বাংলার দিকে কেউ তাকায় না, কিন্তু আপনারা দেখেছেন গত 2-3 বছর ধরে যেমন বাংলার কার্যকর্তারা লড়াই করছেন, সেরকম কেন্দ্রের সমস্ত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভাপতি এবং সবাই এখানে এসে বারবার সভা করে আমাদের উৎসাহ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ডাকার সাহস পাইনি যে এত বড় সভা করতে পারবো কিনা। তিনি নিজে কিষাণ র্যালিতে মেদিনীপুরে এসছেন, লক্ষ লক্ষ লোক এসছেন। মাননীয় সভাপতি এর আগে 2 বার এসছেন, পুরুলিয়া এসছেন, কলকাতা এসছেন, সেখানেও আপনারা লক্ষ লক্ষ সংখ্যায় গিয়ে সভাকে ভরিয়ে দিয়েছেন। গত 7 মাস ধরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে ধরনের সন্ত্রাস হিংসা চলছে, আমাদের 39 জন কার্যকর্তা মারা গেছেন। সারা পশ্চিমবাংলায় 90 থেকে 100 জন মারা গেছেন। এখনো বহু জায়গায় পঞ্চায়েত বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না, সমিতির বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না, বোর্ড ভাঙাবার চেষ্টা হচ্ছে। আজকে মেদিনীপুরের কেশিয়াড়িতে যেখানে আমরা সমিতি জিতেছি, দুবার ওখানে নোটিশ দেওয়া হচ্ছে বোর্ড গঠনের, 2 বারই পোস্টপোন করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা কেশিয়াড়ি বন্ধ রেখেছি। সেখানে শুভেন্দু অধিকারী মিছিল করতে গেছেন, সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মিটিং করেছেন আমাদের লোকদের ভাঙিয়ে নিয়ে বোর্ড করবেন বলে। তারা ঘর ছাড়া হয়ে গেছেন, রাজ্য ছাড়া হয়ে গেছেন, পার্টি কেউ ছাড়েনি। বন্ধুগণ, এটাই ভারতীয় জনতা পার্টি। তাই এই যে লড়াই আমরা শুরু করেছি,
এই লড়াইয়ের পিছনে পুরো ভারতবর্ষের বিজেপি কর্মীরা, আমাদের সমস্ত নেতা, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। মাননীয় অমিতজি আমাদের কাছে আজকে এই সভা শুরু করার জন্য এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 3টি সভা করবেন, শিলিগুড়িতে, বনগাঁতে এবং আসানসোলে। এছাড়াও 32টা লোকসভা কেন্দ্রে আমাদের সভা হবে। মাননীয় যোগীজি, মাননীয় রাজনাথজি, মাননীয় গডকরিজি, স্মৃতিজি, সমস্ত সর্বভারতীয় নেতারা এই পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আসবেন। একটাই আহ্বান, মাননীয় সভাপতি আমাদের কাছে টার্গেট দিয়েছেন, আজ পর্যন্ত পশ্চিমবাংলাকে কেন্দ্রের ক্ষমতার জন্য কেউ আহ্বান করেনি। এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিজেপিকে আমাদের সভাপতি একটা টার্গেট দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে অর্ধেকের বেশি আসন জিততে হবে, 22টার বেশি আসন জিততে হবে। আমরা কথা দিয়েছি, আপনি ইচ্ছা ব্যক্ত করেছেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, 22টার বেশি সিট জিতে দিল্লিতে মাননীয় মোদীজিকে প্রধানমন্ত্রী করব। কি আমরা কথা দিয়েছি? কথা রাখবেন তো? আপনাদের দিকে তাকিয়ে আমরা কথা দিয়ে এসেছি। আর আমার পূর্ণ বিশ্বাস যে লক্ষ লক্ষ সংখ্যায় বাংলার কার্যকর্তারা কাজ করছেন, সাধারণ মানুষ আমাদের লড়াইকে আজকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন, বিশ্বাস রেখেছেন। পঞ্চায়েত ইলেকশনের লোকে আমাদের সমর্থন করে দেখিয়েছেন। তাই আমি বলতে চাই, মা যখন ছেলেকে ডাকে প্রাণ তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তে হয়। আজকে ভারত মা আমাকে ডেকেছেন, আজকে আমাদের পার্টি মা বিজেপি আমাদের ডেকেছে। বাংলার শক্তির উপরে আজকে দিল্লিতে শক্তিশালী সরকার হবে। সেই আহ্বানকে আমরা স্বীকার করেছি, অঙ্গীকার করেছি, পশ্চিমবাংলা থেকে 22টার বেশি সিট দেবো। আর আমি বলে দিচ্ছি, মালদায় যে অবস্থা তৈরি হয়েছে, যে কি মালদা থেকে এই লক্ষ লক্ষ লোক আসতে পারেন, তাহলে মালদার 2টো সিট, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, 2টো পদ্মফুল মাননীয় অমিত শাহর হাতে আমরা তুলে দেবো, এই কথা দিচ্ছি। আপনার সঙ্গে আছেন তো? বন্ধুগণ, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান, সারা দেশের রিজেক্ট নেতাদের নিয়ে এসেছেন। তারা মমতা ব্যানার্জির খাওয়া দাওয়া করে বলেছেন, দিদি আপনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখান থেকে ফিরে গিয়ে বলছেন, না না আমরা কংগ্রেসের সঙ্গে আছি। অখিলেশ যাদব বলছেন, স্ট্যালিন বলছেন। তো এরা বাংলায় একরকম কথা বলেন, দিল্লিতে একরকম কথা বলেন, উত্তরপ্রদেশে একরকম কথা বলেন। এই যে ভয়ের লড়াই, মোদিজিকে আটকাবার জন্য যে লড়াই চলেছে, সমস্ত জায়গার রিজেক্ট লোকেরা এক জায়গায় হয়েছেন। আমরা চাই, আমি বলতে চাই, মোদিজি তো প্রধানমন্ত্রী হবেন, এটা বিধির বিধান, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ এমন সংখ্যায় সিট দেবে যে বিজেপিকে চিন্তা করতে হবে না। অতএব বন্ধুগণ, আজকের এই যে গণতন্ত্র বাঁচাও সভা, উদ্বোধনী সভা মাননীয় সভাপতির হাত দিয়ে শুরু হচ্ছে, এই সভাকে সফল করার জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। জোরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা বহু সময় ধরে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা মাননীয় অমিত শাহজির কথা শুনবো। মাননীয় অমিত শাহজি এসছেন, আমরা ভীষণ কৃতজ্ঞ, আমরা আনন্দিত। আজকে আপনারা জোরে বলুন, মালদা উত্তরে বিজেপি, মালদা দক্ষিণে বিজেপি। এবার আমি অনুরোধ করব আমাদের মাননীয় সভাপতি, আমাদের প্রিয় অমিত শাহজিকে তার বক্তব্য রাখার জন্য। জোরে বলুন, ভারত মাতা কি। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, मालदा वालों का ऐसा आवाज है क्या? ममता दीदी की सरकार को उखाड़ फेंकना है। मेरे साथ दोनों हाथ उठाइए, प्रचंड विजय की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सभापति
श्रीमान दिलीप घोष जी, मेरे मित्र और भारतीय जनता पार्टी के राष्ट्रीय महासचिव श्रीमान कैलाश विजयवर्गीय जी, बंगाल के वरिष्ठ नेता और भाजपा के राष्ट्रीय सचिव राहुल सिन्हा जी, लोकसभा चुनाव की प्रबंधन समिति के अध्यक्ष पूर्व केंद्रीय मंत्री और मेरी तरह वो भी ममता दीदी को उखाड़ने का संकल्प कर आए हैं, ऐसे श्रीमान मुकुल रॉय जी, श्री अरविंद मेनन जी, समीक भट्टाचार्य जी, श्री राजू बनर्जी जी, रतीन घोष जी, सोदिन सरकार जी, श्री मनोज तिगमा जी, श्री संजीत मिश्रा जी, और आज हमारे पेंडाल भी छोटे पड़ गए, माइक भी छोटे पड़ गए, सब गिनतियां आपने छोटी कर दी। ऐसे मालदा के मेरे प्यारे भाइयों और बहनों और भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं, आज मैं यहां पर 2019 के चुनाव की भारतीय जनता पार्टी की शुरुआत करने के लिए आया हूं, इसका श्री गणेश करने के लिए आया हूं। मित्रों, ये चुनाव जो 2019 में होने जा रहा है वो भारत के लिए तो महत्वपूर्ण है ही, भारत का भविष्य निर्धारित करने वाला चुनाव है, मगर भारत से भी ज्यादा बंगाल के लिए महत्वपूर्ण चुनाव है 2019 का चुनाव। ये 2019 का चुनाव तय करने वाला है कि हत्याएं कराने वाली है तृणमूल सरकार बंगाल में रहेगी या उखाड़ कर फेंक दी जाएगी, जो लोकतंत्र का गला घोट रही है, भारतीय जनता पार्टी को अपनी चुनाव यात्रा निकालने नहीं दे रही है, ऐसी तृणमूल सरकार रहेगी या जाएगी। भ्रष्टाचार करने वाली तृणमूल सरकार रहेगी या जाएगी? जोर से बोलो भाई। हत्या कराने वाली तृणमूल सरकार रहेगी या जाएगी? यात्रा न निकालने देने वाली तृणमूल सरकार रहेगी या जाएगी? घुसपैठ कराने वाली तृणमूल सरकार रहेगी या जाएगी? शरणार्थियों को नागरिक न बनाने वाली तृणमूल सरकार रहेगी या जाएगी? मित्रों, दुर्गा पूजा और सरस्वती पूजा न कर देने वाली ये तृणमूल सरकार रहेगी या जाएगी? जोर से बोलो, रहेगी या जाएगी? मित्रों, गौ तस्करी कराने वाली ये तृणमूल सरकार रहेगी या जाएगी? मित्रों, अफीम का व्यापार कराने वाली ये तृणमूल सरकार रहेगी या जाएगी? ये चुनाव बंगाल को तृणमूल सरकार के संत्रास से मुक्त कराने का चुनाव है। ये चुनाव बंगाल के अंदर फिर से एक बार लोकतंत्र प्रस्थापित करने का चुनाव है, और ये चुनाव बंगाल को फिर से विवेकानंद, टैगोर, रामकृष्ण परमहंस, बंकिम चंद्र चट्टोपाध्याय, श्यामा प्रसाद मुखर्जी, सुभाष बाबू, बटुकेश्वर दत्त और सूर्य सेन का बंगाल फिर से बनाने का ये चुनाव है। मित्रों, ये चुनाव इसका बड़ा, ये चुनाव कोई दो पार्टियों के बीच का चुनाव नहीं है। बंगाल की संस्कृति को समाप्त करने वाली तृणमूल कांग्रेस और बंगाल की संस्कृति को वंदन करने वाली भारतीय जनता पार्टी के बीच का चुनाव है। मित्रों, ये निर्णय बंगाल की जनता ने करना है। अभी अभी प्रधानमंत्री जी अंडमान निकोबार गए थे। अंडमान निकोबार में
सुभाष बाबू आजाद भारत करने के बाद पहली बार अंडमान निकोबार टापू पर गए थे। सुभाष बाबू को कांग्रेस पार्टी ने भुलाने में कोई कसर नहीं छोड़ी। सुभाष बाबू को कभी भी भुलाने के लिए हमेशा प्रक्रिया करते रहे, मगर हमारे नेता नरेंद्र मोदी जी ने सुभाष बाबू के जीवन को, सुभाष बाबू की देशभक्ति को, सुभाष बाबू के काम को और सुभाष बाबू के बंगाल को अमर करने के लिए अंडमान निकोबार टापू का नाम सुभाष, स्वराज और शहीद रखने का फैसला किया। मित्रों, ये जो फैसला किया है वो फैसला बंगाल का एक तरह से सम्मान है। मित्रों, ये बंगाल, देश जब आजाद हुआ, हर क्षेत्र में बंगाली जनता, हमारा ये बंगाल, ये पश्चिम बंगाल देश का नेतृत्व करता था। चाहे राजनीतिक स्थिति हो, चाहे व्यापार हो, उद्योग हो, कला हो, संस्कृति हो, चाहे संगीत हो, हर जगह बंगाली लोगों का दबदबा रहता था। हमारा राष्ट्रगीत भी, दोनों गीत बंगाल के ही सपूत बंकिम बाबू और कविवर टैगोर ने बनाए थे। ये सम्मान पूरे देश ने बंगाल को दिया है। और एक लंबे समय के कम्युनिस्ट शासन और ममता दीदी के शासन के बाद आज बंगाल कहां पहुंचा है। जो बंगाल कभी पूरे देश के औद्योगिक उत्पादन के 27% उत्पादन करता था, वो कम करते 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 27% से ममता दीदी के राज में 3.3% पर आ गया है। मित्रों, 3.3%। 100 किलो माल अगर बनता था देश में आजादी के वक्त, 27 किलो माल, 27% उत्पादन बंगाल करता था। आज 100 किलो बनता है तो 3.3% बंगाल करता है। बंगाल को इतना कंगाल बनाने का काम ये तृणमूल कांग्रेस ने किया है। कुल इंडस्ट्रियल रोजगारी, औद्योगिक रोजगारी 100 में से 32 रोजगारी बंगाल देता था। आज 100 में से 4 रोजगारी बंगाल देता है। बेरोजगारी की फौज खड़ा करने का काम ये ममता दीदी ने किया है। मित्रों, कम्युनिस्ट तो बुरे थे ही। आप लोगों ने, ये महान बंगाल की जनता ने कम्युनिस्टों को निकालने के लिए परिवर्तन किया और तृणमूल को लाया। मगर तृणमूल ने एक तो शासन इस प्रकार से चलाया, आज बंगाल की जनता कहती है इनसे तो कम्युनिस्ट अच्छे थे। इस प्रकार से तृणमूल कांग्रेस ने शासन चलाया है। मित्रों, हर पांचवा व्यक्ति गरीबी रेखा के नीचे जी रहा है। और बंगाल के अंदर सबसे बड़ी बात है, लोकतंत्र को समाप्त कर देने का काम ममता बनर्जी ने किया। हमारे भारतीय जनता पार्टी के कार्यकर्ता 4 यात्राएं लेकर बंगाल के घर घर में जाने वाले थे, गांव गांव में जाने वाले थे। ममता दीदी को डर लग गया कि यात्रा निकली तो उनकी सरकार की अंतिम यात्रा निकल जाएगी। परमिशन नहीं दी। कोई बात नहीं ममता दी, ज्यादा मेहनत करेंगे, ज्यादा पसीना बहाएंगे, ज्यादा दौड़ेंगे, मगर आपको इस बार बंगाल से हम हटा कर रहने वाले हैं। भारतीय जनता पार्टी की यात्रा रोकने से बंगाल की जनता के दिलों में जो कमल खिला है उसको आप कुछ नहीं कर सकती। ये बंगाल की जनता तय कर बैठी है कि इस देश का अगला प्रधानमंत्री नरेंद्र मोदी बनेगा।
मित्रों, मैं आपको बताता हूं, पंचायत चुनाव हुए, देश भर में होते, बंगाल में सिर्फ नहीं होते, 65 से ज्यादा भारतीय जनता पार्टी और अन्य राजनीतिक दलों के कार्यकर्ताओं की हत्या कर दी गई। 1300 से ज्यादा कार्यकर्ता आहत हो गए, उनको मारा गया, करोड़ों लोग अपना वोट नहीं दे पाए। हाई कोर्ट ने ऐसा ऑर्डर करने लगा पड़ा कि व्हाट्सएप पर आप पर्चा डाल सकते हो, क्योंकि तृणमूल के गुंडे किसी को पर्चा डालने के लिए जाने नहीं। मुझे बताओ मालदा वालों, आपको स्थिति स्वीकार्य है क्या? जरा जोर से बोलो, स्वीकार्य है क्या? बदलनी चाहिए नहीं बदलनी चाहिए? मैं आपको कहता हूं और तृणमूल कांग्रेस के लोगों को भी कहता हूं, कान खोलकर सुन लो, एक गलती लोकसभा में न करना, वरना भारतीय जनता पार्टी का कार्यकर्ता इस बार आपकी ईंट से ईंट बजा देगा, ये बात याद रखिए। ये चुनाव बंगाल सरकार के तहत नहीं होने वाला है, भारत के चुनाव आयोग के तहत होने वाला है, सेंट्रल पैरामिलिट्री फोर्स के तहत होने वाला है। हर बूथ पर भारत चुनाव आयोग के लोग तैनात होंगे और सेंट्रल मिलिट्री फोर्स भी होगी। बाद में किसी को डर लगेगा भैया? ये माताएं बहनें बेटी है उगुल ध्वनि कर रही थी, अभी बताओ डर लगेगा क्या? जोर से बोलो, डर लगेगा क्या? किसी को डरने की जरूरत नहीं है। मित्रों, आपने ही कम्युनिस्ट को हटाया है, आप ही तृणमूल को हटा सकते हो और कोई नहीं हटा सकता। मित्रों, भारतीय जनता पार्टी बंगाल के कल्याण के लिए ढेर सारे कार्यक्रम लेकर निकली, मगर कितना भी करो कम पड़ जाता है। नरेंद्र मोदी सरकार ने बंगाल को ढेर सारे रुपए दिए। आप कहो तो मैं बताऊं आपको, बताऊं क्या? जरा जोर से बोलो, बताऊं? मित्रों, अभी अभी बड़े चाव से ममता दी ब्रिगेड समावेश के अंदर कांग्रेस वालों की आवभगत करती थी या नहीं करती थी? बताओ। इतना बड़ा ब्रिगेड समावेश था साहब, एक भी भारत माता की जय नहीं लगी थी क्या? एक भी वंदे मातरम बोला क्या? इनको तो मोदी 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 और कुछ दिखाई ही नहीं पड़ता है। अरे भारतीय जनता पार्टी की रैली है, ममता दी देशभक्ति किसको कहनी है तो देख लीजिए। मैं भारत मां का जयकारा लगाता हूं, बंगाल की जनता कैसे बोलती है देखिए। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की। मित्रों, यूपीए की सरकार, अभी सारे यूपीए वालों को ममता दी बड़े स्नेह से बुलाई थी। मैं पूछना चाहता हूं, ममता दी यूपीए सरकार के बंगाल के विकास में कितने रुपए दिए? ममता दी ने पूछना चाहिए, नहीं पूछना चाहिए? मगर वो नहीं पूछेगी। मैं बता देता हूं, यूपीए सरकार ने 5 साल में, अंतिम 5 साल में 1,32,000 करोड़ रुपया बंगाल के विकास के लिए दिया था। कितना दिया था? जोर से बोलो, कितना? और नरेंद्र मोदी जी ने कितना दिया बताऊं अब? मगर टैक्स लगेगा ताली का, लगाओगे? तो बताता हूं, सुनो। 13वें वित्त आयोग में कांग्रेस ने 1,32,000 करोड़ दिया, 14वें वित्त आयोग में नरेंद्र मोदी जी ने 3,95,406 करोड़ रुपया, 2.5 गुना पैसा ज्यादा हमने दिया है। मगर ममता दी, ये पैसा कम पड़ जाता है, क्योंकि आधा तो आपके लोग खा जाते हैं,
और आधा जो घुसपैठिए घुसे हैं वो खा जाते हैं। बंगाल की जनता के नसीब में कुछ नहीं आता। मित्रों, मैं आज आपको आश्वस्त करने आया। आज मैं इस मंच पर से बंगाल की जनता को आश्वस्त करने आया हूं। एक बार यहां कमल खिला दीजिए, एक भी घुसपैठिया बंगाल के अंदर घुस नहीं सकता। मित्रों, घुस नहीं सकता। घुसपैठिया छोड़िए, विदेशी परिंदा भी पैर नहीं मारने देंगे ये भारतीय जनता पार्टी की सरकार। और इनको घुसपैठिए बड़े प्यारे लगते हैं। उनको निकालने के लिए एनआरसी लाते हैं। वो बंगाल की जनता को गुमराह करते हैं। किससे तो बंगाली लोग चले जाएंगे। मैं बंगाल से में रहते हुए सारे शरणार्थी हिंदू बौद्ध सिखों को आश्वस्त करना चाहता हूं, डरने की जरूरत नहीं है। हम सिटीजनशिप अमेंडमेंट बिल लाए हैं। एक एक हिंदू बांग्लादेशी को हम नागरिकता देने का काम करने वाले, एक एक, कोई नहीं छूट जाएगा। चाहे बौद्ध हो, चाहे सिख हो, चाहे क्रिश्चियन हो, जो वहां से प्रताड़ित होकर पाकिस्तान, अफगानिस्तान, बांग्लादेश से आए हैं, इस सबको सिटीजनशिप देने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार करने वाली है। और मित्रों, मैं विराट जनसभा में लाखों की संख्या में मालदावासी है, उनकी उपस्थिति में ममता दी को पूछना चाहता हूं, ये बंगाल से जो शरणार्थी आए हैं, बांग्लादेश से जो शरणार्थी आए हैं, वो जवाब चाहते हैं आपसे। आप बताओ, आप सिटीजनशिप बिल का समर्थन करोगे या नहीं करोगे? सिटीजनशिप अमेंडमेंट बिल का समर्थन करोगे या नहीं करोगे? मुझे भरोसा है मित्रों, वो नहीं करेगी। लोकसभा में वॉकआउट कर गई, राज्यसभा में भी पारित नहीं होने देगी, क्योंकि उनको डर है उनकी वोट बैंक चली जाएगी। क्यों ममता दी, इनका वोट नहीं है क्या? इनका भी वोट है और इस्तेमाल करना भी जानते हैं। इस बार चुनाव में सिटीजनशिप एक्ट अमेंडमेंट बिल 2016 ये चुनाव का मुद्दा बंगाल में बनने वाला है। मित्रों, चुनाव का मुद्दा। आप मुझे बताओ, ये हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता देनी चाहिए या नहीं देनी चाहिए? जरा जोर से बोलो, देनी चाहिए या नहीं देनी चाहिए? अब देखते हैं ममता दी क्या करती है राज्यसभा के अंदर। मित्रों, बंगाल के अंदर दुर्गा विसर्जन की परमिशन नहीं, कहा पाकिस्तान जाकर करेंगे हम। सरस्वती पूजन नहीं होगा, कहां जाकर करेंगे? अरे मां सरस्वती हमें जीवन जीने का संस्कार देती है, वाणी देती है, विद्या देती है, हमें संस्कार देती है। वसंत पंचमी के दिन अगर सरस्वती का पूजन नहीं किया तो हमारे जीवन के अंदर से तप और त्याग दोनों चले जाएंगे। सरस्वती पूजन करने के लिए प्रतिबंध, हमले होते, दुर्गा विसर्जन करने के लिए हमले होते। मित्रों, ऐसा बंगाल आप चाहते हैं क्या? जरा जोर से बोले, चाहते हैं क्या? जहां दुर्गा विसर्जन की परमिशन हो, ऐसा बंगाल चाहते हैं क्या आप? मित्रों, इस तरह का बंगाल नहीं चल सकता। ये विवेकानंद का बंगाल है, रामकृष्ण परमहंस का बंगाल है, ये टैगोर का बंगाल है, ये हमारे श्यामा प्रसाद मुखर्जी का बंगाल है। यहां पर हमें कोई नहीं रोक सकता। मित्रों, कोई नहीं। मित्रों, जिस प्रकार से निर्भयता के साथ गौ तस्करी हो रही है, इसको रोकने का काम नहीं करती। मैं आपको आश्वस्त करना चाहता हूं मित्रों, एक बार मोदी जी को बहुमत दे दो, बंगाल में कमल की सरकार बना दो, एक भी गाय की तस्करी उस और नहीं होने देंगे। एक भी गाय की तस्करी नहीं होने देंगे।
यहां इतने सारे लाखों लोग हैं, आपको मकान बनाना है, फैक्ट्री बनानी है, तो सीमेंट तो चाहिए ना आपको, चाहिए या नहीं चाहिए? जरा जोर से बोलो, चाहिए या नहीं चाहिए? ईंटा लगेगी या नहीं लगेगी? पत्थर लगेगा या नहीं लगेगा? हमें गुजरात में कोई सिंडिकेट का टैक्स नहीं लगता, अब तो लगता है या नहीं लगता है? जरा जोर से बोलो, लगता है नहीं लगता है? भाई बताओ, ये सिंडिकेट का टैक्स कहां जाता है? जरा जोर से बोलो, कहां जाता है? कहां जाता है? जाने देंगे क्या? तय कर लो, एक बार एक तृणमूल कांग्रेस को उखाड़ कर फेंक कर कमल खिला दो, किसी को सिंडिकेट टैक्स नहीं देना पड़ेगा। मैं आपको वादा करने आया हूं, किसी को सिंडिकेट टैक्स नहीं देना पड़ेगा। मित्रों, भारतीय जनता पार्टी देश के 16 प्रांतों के अंदर शासन कर रही, कहीं सिंडिकेट टैक्स नहीं। उनके खुद के एमपी क्या नाम था मुकुलदा, वो एमपी का जो धरने पर बैठ गए थे सिंडिकेट टैक्स देने के कारण, उनके खुद के एमपी को धरना कर देना पड़ा। मित्रों, ये पूरा बंगाल है, स्वागत राय जी, उनका मकान बन रहा था, उनको भी सिंडिकेट टैक्स देना पड़ा। बोलो, आपकी तो क्या बात करें, समझ गए? तो मित्रों, एक जमाना था, तब जगाई और मदाई बंगाल के अंदर प्रसिद्ध थे। आज हर गांव के अंदर जगाई और मदाई पैदा है। कौन रोकेगा उनको? कौन रोकेगा? आप ही रोक सकते हो। जो रोकती नहीं है, ऐसी निकम्मी सरकार को उखाड़ कर फेंक दो। मैं गारंटी देता हूं, कमल की सरकार आप सबकी सुरक्षा करेगी, आप सबकी सुरक्षा करेगी। हर जगह पे बम धमाके होते, कौसरबाई को पकड़ा, बम मियां को पकड़ा नहीं। तृणमूल वाले इसके समर्थन में स्टेटमेंट देते। वर्धमान में बम ब्लास्ट हुआ, आर्म फैक्ट्रियां पकड़ी जाती, बम की फैक्ट्रियां पकड़ी जाती। सारी फैक्ट्रियां बंगाल के अंदर बंद है, सारी बंद है ना भाई? आप झूठ बोल रहे हो, एक धंधा चालू है। बताओ आपको कौन सा? बताओ। बम और हथियार बनाने का धंधा पुरजोश चालू है भैया, पुरजोश चालू है। हमें कारखाने चालू करने हैं, ये बम की फैक्ट्रियां बंद कर देनी है। ये भारतीय जनता पार्टी का संकल्प है। मित्रों, जिस बंगाल के अंदर एक जमाने में रविंद्र संगीत की गूंज सुनाई पड़ती थी, सुबह सुबह रविंद्र संगीत सुनकर मन मस्त हो जाता था। सिर्फ यहां नहीं, यहां से फैलता फैलता रविंद्र संगीत हमारे गुजरात तक पहुंचा। ये रविंद्र संगीत की गूंज की जगह आज बम के धमाके सुनाई पड़ते हैं। ये बंगाल को बदलने की जरूरत है मित्रों। ये बंगाल को फिर से महाप्रभु चैतन्य का कीर्तन सुनाई पड़े, रविंद्र संगीत सुनाई पड़े। इस प्रकार का शांत और संस्कृत बंगाल बनाने का काम भारतीय जनता पार्टी के नेतृत्व में ही हो सकता है। मित्रों, पूरे प्रशासन का राजनीतिकरण कर दिया गया। मेरा हेलीकॉप्टर उतारना है तो भी परमिशन नहीं है, हमें यात्रा करनी है, परमिशन नहीं है। मैं तो डीएम की स्थिति समझता हूं बेचारे की, क्या करे? परमिशन दे दी तो दीदी को पायमान हो जाएगी। मगर ये दिन बहुत नहीं है। जुर्म तो राजा रावण का भी नहीं टिका था, उसका भी अंत आ गया था। आप परमिशन नहीं दोगे तो हम हेलीकॉप्टर में से भाषण करेंगे ममता दी, मगर आपके खिलाफ लड़ेंगे। आप रथ नहीं निकालने दोगे तो रैली करेंगे, मगर आपके खिलाफ लड़ेंगे। रैली नहीं निकालने दोगे तो पैदल मार्च करेंगे, मगर आपके खिलाफ लड़ेंगे। ये हमारा निर्णय है।
पूरा प्रशासन लचर हो गया। देश भर में 7वां वेतन आयोग दे दिया, यहां अभी 5वां चल रहा है। मिलना चाहिए नहीं मिलना चाहिए कर्मचारियों को? भैया ए उतर जाओ, भाई उतर जाओ नीचे, जरा बोलो 7वां वेतन आयोग मिलना चाहिए नहीं मिलना चाहिए? जोर से बोलो, मिलना चाहिए नहीं मिलना चाहिए? भारतीय जनता पार्टी की सरकार बनाओ, शपथ की पहली कैबिनेट में हम 7वां वेतन आयोग देने का काम कर देंगे। डीए, सरकारी कर्मचारियों को डीए केंद्र सरकार से 49% कम है, आधा है, आधा। क्यों? कहां गया पैसा? बोलो भाई कहां गया? जरा जोर से बोलो कहां गया? पैसा वहां चला गया है, उसको निकालना पड़ेगा। नारदा घोटाला, शारदा घोटाला, रोजवेली फंड, वक्फ की जमीन को बेच खाए। ये मियाँ खड़े हैं दाढ़ी टोपी पहनकर यहां, इनको बेचारे को मालूम भी नहीं है उनकी वक्फ की जमीन बेच दी गई है। 5000 करोड़ की वक्फ की जमीन भाइयों आपकी बेच दी है, मगर माथे पे जू नहीं रेंगती है। और अभी मुझे मालूम है खत्म होते ही मुझ पर केस करेगी। लास्ट टाइम आया तो एक केस ठोक दिया। ममता दी प्यार से एक नहीं दो करना, आयु में छोटा हूं, आपका केस मेरे लिए आशीर्वाद जैसा है। एक की जगह 2 केस कर लेना, मगर मैं जो सच बोलने से आप नहीं रोक सकती। ये बंगाल की जनता के अधिकार का सवाल है, हम चुप नहीं बैठ सकते। हम बंगाल की जनता के अधिकार के लिए जी जान से लड़ेंगे और अपनी अंतिम सांस तक लड़ेंगे। हमारे 100 से ज्यादा कार्यकर्ता अपने जीवन से हाथ धो बैठे। ये तृणमूल वाले मानते हैं कि हमारे कार्यकर्ताओं की हत्या कर हमें रोक लेंगे। ममता दी, कीचड़ जितना फैलाओगी ना, कमल इतना प्रदीप्यमान होकर खिलेगा, इतना बड़ा होकर खिलेगा। आपके कीचड़ से हम नहीं डरते, डरने वाले कोई और होंगे। ये नरेंद्र मोदी की पार्टी है, नरेंद्र मोदी की पार्टी। मित्रों, नरेंद्र मोदी जी को देश की जनता ने प्रधानमंत्री बनाया। मोदी जी प्रधानमंत्री बने, इन्होंने 5 ही साल में गरीब कल्याण के लिए 70 साल में जो नहीं हुआ वो 5 साल में करने का काम हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया। 6 करोड़ गरीब महिलाओं के घर में, देखिए हर बात पर ताली बजाना भैया, बहुत काम हुआ है। 6 करोड़ गरीब महिलाओं के लिए गैस का चूल्हा दिया। 9 करोड़ गरीबों के घर में शौचालय बनाया। 2.5 करोड़ गरीबों को घर दिया। 2.5 करोड़ लोगों के घर में बिजली पहुंचाई। 19,000 गांवों में बिजली पहुंचाई। किसानों को 1.5 गुना समर्थन मूल्य दिया। और अभी अभी आयुष्मान भारत योजना लेकर आए। इसमें ताली मत बजाओ, ममता दी रोक रही है। पोस्ट ऑफिस का घेराव कर रहे हैं उनके लोग, पोस्ट ऑफिस पर पुलिस भेज रहे हैं। ये आयुष्मान भारत योजना क्या है? देश के 10 करोड़ गरीब परिवारों को कोई भी बीमारी आती, भगवान न करे कोई भी बीमारी आ जाए, कैंसर हो जाए, लकवा हो जाए, दिल का दौरा पड़ जाए, दिल बदलना पड़ जाए, किडनी बदलनी पड़ जाए, वाल बदलना पड़ जाए, 5 लाख तक का पूरा खर्चा भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार उठाएगी। हम बंगाल के गरीबों को 5 करोड़ तक का स्वास्थ्य का खर्चा देना चाहते हैं। उनके एमपी, एमएलए, पुलिस थाने के लोग पोस्ट ऑफिस पर जाकर ये आयुष्मान भारत का कार्ड छीन लेते हैं, क्योंकि उनको डर है कि मोदी जी लोकप्रिय हो जाएंगे। मित्रों,
आपको मैं कुछ पूछना चाहता हूं। मुझे बताइए, यूपी के गरीब को 5 लाख इलाज के लिए मिले, बंगाल के गरीब को मिलना चाहिए या नहीं मिलना चाहिए? बिहार के गरीब को 5 लाख इलाज के लिए मिले, बंगाल के गरीब को मिलना चाहिए या नहीं मिलना चाहिए? महाराष्ट्र के गरीब को 5 लाख रुपया मिले, बंगाल के गरीब को मिलना चाहिए या नहीं मिलना चाहिए? ममता दी कहती है नहीं मिलना चाहिए। आप आयुष्मान भारत योजना चाहते हो तो ममता दी को सबक सिखाना पड़ेगा मित्रों, सबक सिखाना पड़ेगा। और मित्रों, गठबंधन गठबंधन गठबंधन, ये किस चीज का गठबंधन है? ये सत्ता और स्वार्थ का गठबंधन। गठबंधन की रैली में भारत माता की जय का जयकारा नहीं लगता है, वंदे मातरम के नारे नहीं लगते हैं। क्या देश का आप भला करोगे? आप बताओ मुझे। मित्रों, ये गठबंधन का एजेंडा स्पष्ट है। मोदी हटाओ, हम चाहते हैं गरीबी हटाओ, वो चाहते हैं मोदी हटाओ। हम चाहते हैं भ्रष्टाचार हटे, वो चाहते हैं मोदी हटे। हम चाहते हैं बेरोजगारी हटे, वो चाहते हैं मोदी हटे। हम चाहते हैं निरक्षरता हटे, वो चाहते हैं मोदी हटे। हम चाहते हैं रोग और बीमारी हट जाए, वो चाहते हैं मोदी हट जाए। हम चाहते हैं देश सुरक्षित हो, वो चाहते हैं मोदी हटे। ममता दी 5-25 नेताओं को खड़ा होकर हाथ मिलाकर हाथ खड़ा करने से नरेंद्र मोदी को नहीं हटा सकते। देश की 100 करोड़ की जनता नरेंद्र मोदी के साथ चट्टान की तरह खड़ी है। घुमाओ यार चक्कर। मुझे बताओ, मुझे बताओ, गरीबी हटानी चाहिए नहीं हटानी चाहिए? भ्रष्टाचार हटाना चाहिए नहीं हटाना चाहिए? बेरोजगारी हटानी चाहिए नहीं हटानी चाहिए? निरक्षरता हटानी चाहिए हटानी नहीं चाहिए? बीमारी हटानी चाहिए या नहीं हटानी चाहिए? देश को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? अगर ये सब करना है तो एक गठबंधन का ढकोसला नहीं चलेगा। नरेंद्र मोदी को चुनकर लाना पड़ेगा मित्रों, नरेंद्र मोदी को चुन। अरे पानी रखो अंदर। मित्रों, ये सारे गठबंधन के नेता, ये सारे गठबंधन के नेता चाहते हैं देश में मजबूर और ढीली ढाली सरकार हो, मजबूर सरकार, ताकि वो भ्रष्टाचार कर पाए। और हम चाहते हैं देश में मजबूत सरकार हो जो पाकिस्तान के दांत खट्टे कर दे, ऐसी सरकार हो। मुझे बताओ, आप मजबूर सरकार चाहते हो या मजबूत सरकार? मजबूत सरकार कौन दे सकता है? कौन दे सकता है? फिर से बोलो, कौन दे सकता है? मजबूत सरकार नरेंद्र मोदी ही दे सकते हैं और कोई नहीं दे सकता मित्रों, इनका नेता भी नहीं। मित्रों, मजबूत सरकार नरेंद्र मोदी ही दे सकते। ये 23 लोग जो ब्रिगेड ग्राउंड पर बैठे थे, उसमें 9 तो प्रधानमंत्री बनने वाले थे। एक ही मंच पर 9 प्रधानमंत्री बैठे थे। लाइन लगी है, लाइन लाइन। हमारे यहां एक ही नेतृत्व है, पूरा एनडीए नरेंद्र मोदी जी के नेतृत्व में चट्टान की तरह खड़ा हुआ है। और इसलिए चाहे गुजरात जाओ, चाहे आसाम, चाहे बंगाल जाओ, चाहे कन्याकुमारी,
चाहे उड़ीसा जाओ, चाहे महाराष्ट्र, हर जगह के इसी प्रकार से मोदी 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 के नारे लगते हैं मित्रों, इसी प्रकार से लगते हैं। मित्रों, नरेंद्र मोदी जी ने 129 योजनाएं, 129 जन कल्याण की योजनाएं देश की जनता के लिए लाए। मैं ब्रिगेड ग्राउंड से ममता दी ने पूछा है नरेंद्र मोदी ने क्या करा, मैं जवाब देने आया हूं। 129 योजनाएं पढ़ता हूं जोर से, मगर समय कम है। आपको लगे मोदी जी अच्छा काम कर रहे हैं, उस वक्त ताली बजाकर रोक लेना। पढ़ू जोर से, मैं पढ़ू जोर से, तो ध्यान से सुनो। प्रधानमंत्री जन धन योजना, आवास योजना, सुकन्या समृद्धि योजना, मुद्रा बैंक योजना, जीवन ज्योति योजना, सुरक्षा बीमा योजना, अटल पेंशन योजना, आदर्श ग्राम योजना, फसल बीमा योजना, ग्राम सिंचाई योजना, मेक इन इंडिया स्वच्छ। अरे भैया अभी तो 13 हुए हैं। ए भैया बाद में बजाओ जरा, अभी तो 13 हुए हैं, 13 में आप थक गए। ऐसी 129 योजना है, मगर ममता दी की सरकार आप तक पहुंचने नहीं देती है। एक ऐसा केस है, मालूम है आपको, एक बड़ा बिजली का कारखाना हो, एचटी लाइन जाती है, मालूम है ना, एचटी लाइन बड़ी बड़ी ऊपर से, मालूम है ना, उसमें से बिजली जाती हो। आपके गांव के अंदर, आपके घर के अंदर एचटी लाइन से सीधी बिजली आएगी क्या? आएगी? ट्रांसफॉर्मर चाहिए ना, बंगला में क्या कहते हैं ट्रांसफॉर्मर को? ट्रांसफॉर्मर समझते हो ना? ट्रांसफॉर्मर चाहिए या नहीं चाहिए? बिल्कुल ऐसा हुआ है भाई। मोदी जी की केंद्र की सरकार बड़ा विकास का कारखाना है। 80 लाइन से विकास के काम यहां आते हैं, मगर ये रॉयटर बिल्डिंग में आपका अब नया हो गया, मगर कलकत्ते में जो ममता सरकार है ना, वो ट्रांसफॉर्मर जल गया है। अब मुझे बताओ भैया, ट्रांसफॉर्मर जल जाए तो क्या करते हैं? जोर से बोलो, जोर से बोलो, और जोर से बोलो। अरे बदलना नहीं है, उखाड़ कर फेंक दो इस ट्रांसफॉर्मर को और कमल के फूल की सरकार बनाओ मित्रों। ये हमारे बंगाल को, हमारे पश्चिम बंगाल को सुजलाम सुफलाम बनाने का काम हमारा ये भारतीय जनता पार्टी का नेतृत्व। मित्रों, मोदी जी के नेतृत्व में देश एक बार फिर से केंद्र में कमल की सरकार, एनडीए की सरकार बनाने जा रहा है। मैं आपसे करबद्ध विनती करने आया हूं, बंगाल की जनता को हाथ जोड़कर विनम्रता से कहने आया हूं, इस बंगाल को बचाने के लिए 23 से ज्यादा सीटें बंगाल की नरेंद्र मोदी की झोली में डाल दो। डालोगे? जोर से बोलो, डालोगे? ममता सरकार हटाओगे? मोदी सरकार बनाओगे? बंगाल में फिर से शांति लाओगे? लोकतंत्र की स्थापना करोगे? देश को सुरक्षित करोगे? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाओगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, संकल्प की मुट्ठी बींचे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम। अमित शाह जी जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद।